আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮৩%, সর্বোচ্চ পাস যশোর বোর্ডে ও সার্বিকভাবে এগিয়ে মেয়েরা। মেধা বিকাশের জন্য শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার ঘোষণা। 2050-এর মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে কাজ করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন, বাস্তবায়ন হবে নগর বনায়ন প্রকল্প। এবং বিশ্ব মা দিবস আজ। শুধু মানুষের মাঝে নয়, মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন খুঁজে পাওয়া যায় প্রকৃতি ও প্রাণীকুলেও। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। আর শুরুতেই পেপসোডেন্ট এসএসসি ও সমমানের ফল 2024। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪%। পাশের হার বেড়েছে ২.৬৫%। সবচেয়ে বেশি পাশ করেছে যশোর বোর্ডে ৯২.৩৩%। এবার জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ শিক্ষার্থী। গতবারের চেয়ে জিপিএ 5 কমেছে ১,৪৪৯ জন। শাকির আদনানের রিপোর্ট। সারা দেশে একযোগে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। 11 শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৮৩.০৪%। ঢাকা বোর্ডে পাশের হার ৮৩.৯২%, কুমিল্লা বোর্ডে ৭৯.২৩, যশোর বোর্ডে ৯২.৩৩, চট্টগ্রাম বোর্ডে ৮২.৮০, বরিশাল বোর্ডে ৮৯.১৩, দিনাজপুর বোর্ডে ৭৮.৪৩, সিলেট বোর্ডে ৭৩.৩৫, রাজশাহী বোর্ডে ৮৯.২৬ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.০০%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৬৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮%। এবছর জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ৯৮,৭৭৬ জন এবং ছাত্র ৮৩,৩৫৩ জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল ১,৮৩,৫৭৮ জন। অনেক 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 ভালো লাগছে। মানে সত্যি কথা বলতে এটা আমি যে প্রকাশ করবো ওরকম কোনো ওয়ার্ডস আমার কাছে নাই, বাট অনেক 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 ভালো। মানে সোজা বাংলা আমাদের ভাষায় বলতে গেলে অনেক জোস। ভাবিনি যে এত ভালো রেজাল্ট করবো, ফার্স্ট থেকে মানে খুবই ভয় ছিল। ভালো রেজাল্ট করেছি। ইয়েস, আই হ্যাভ গট দ্য জিপিএ 5। 11টি শিক্ষা বোর্ডের অধীন এবছর ২০,১৩,৫৯৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১৬,৭২,১৫৩ জন। গতবারের চেয়ে এবছর শিক্ষার্থী কমেছে ২৭,৮৫৩ জন। সার্বিকভাবে এবার ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। মেধা বিকাশের সুযোগ করে দিতে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। যারা ভালো ফলাফল করেনি তাদের নতুন উদ্যোগে ভালোভাবে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। পরীক্ষা ৬০ দিনের মাথায় প্রকাশ করা হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্মিলিত পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।
এরপর একে একে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে বোর্ডের ফলাফল তুলে দেন। ভালো ফল করা শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 15 বছরের শিক্ষার হার 76% উন্নীত হয়েছে, যা বর্তমান সরকারের অর্জন। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন, বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী করে শিক্ষা কার্যক্রম সাজানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। একটা শিক্ষিত জাতি গড়ে তুলেই, কারণ দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য, শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না, এটা হলো বাস্তবতা, সেটা আমি বিশ্বাস করি। কাজে সেইভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। ছেলেদের পাশের হার কেন কম তা খুঁজে বের করার নির্দেশ দিয়ে ছেলেরা যেন কিশোর গ্যাং থেকে বিরত থাকে সেদিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 2968টি, আর 51টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। শিক্ষার্থী পাশ না করার পেছনে যদি শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতি থাকে, তবে সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাদি মাহমুদ জানাচ্ছেন। 2023 সালের তুলনায় এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। আমাদের শিক্ষা প্রক্রিয়ার মধ্যে 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে এবং কর্মসংস্থানের কথা মাথায় রেখে কর্মমুখী শিক্ষা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। এইবারে আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। সুতরাং কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই, কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। লাইফ লং লার্নিংয়ের প্রতি আমরা কমিটেড। সরকার সরকারি অনেকগুলো কলেজকে সরকারিকরণ করেছে, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে, সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ অবশ্যই থাকবে, তবে আমরা যাতে করে একটু ভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করি। পাশ না করা শিক্ষার্থীদের দোষ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থী ফেল করায় শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তারা ঝরে পড়ছে, অকৃতকার্য হয়েছে বলে তারা সামাজিকভাবে নিগৃহীত হচ্ছে। আমরা বলতে চাই যে এটা তো আসলে আমাদের প্রক্রিয়ার দুর্বলতা, শিক্ষার্থীর দোষ নয়। শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো, শিক্ষকদের বিরুদ্ধে তো আর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি না, সেটা তো কখনোই সঠিক নয়। যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাশ না করার পেছনে কারো গাফিলতি থেকে থাকে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু রাষ্ট্রের যেই বিনিয়োগ সেই শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা বন্ধ করে দেওয়াটা সঠিক হবে না। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে চাকরি প্রার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দেখা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এসএসসি ও সমমানা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। সন্তানদের এই আনন্দ উদযাপনে সামিল হন অভিভাবকেরাও। ভালো ফলের এই ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখার প্রত্যয় শিক্ষার্থীদের কণ্ঠে। লায়লা নরসিনের রিপোর্ট। এসএসসির ফল প্রত্যাশার পারদ ছুঁয়েছে, তাই এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেউ করছে মিষ্টি মুখ, কেউ বা আলিঙ্গন, আর গলাফাটা চিৎকার। এ যে 10 বছরের পরিশ্রমের ফল। এসএসসির ফল প্রকাশের পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের মাঠ জুড়ে দেখা যায় এমন চিত্র।
স্কুল থেকে এবারের যাত্রা কলেজ অভিমুখে। বয়সন্ধি পেরোনো এই শিক্ষার্থীদের চোখে এখন আগামীর স্বপ্ন। গোল্ডেন জিপিএ 5 আসছে, এটাই প্রত্যাশা ছিল। আজকে মা দিবসে ইচ্ছা ছিল মায়ের মুখে হাসি দেখার। রেজাল্ট পেয়েছি, সর্বোচ্চ রেজাল্ট গোল্ডেন A+ এবং মায়ের মুখে হাসি দেখেছি, বাবার মুখেও হাসি দেখেছি। জীবন সার্থক। 2টা বছর ধরে অনেক কষ্ট করছি, পড়ালেখা করছি, আমরা সবাই ভালো করেছি আলহামদুলিল্লাহ। জিপিএ 5 রাত জাগা পরিশ্রমের এটা ফল আমরা আজকে হাতে পেয়েছি। এতদিনের প্রচেষ্টায় যে একটা ভালো রেজাল্ট করতে পেরেছি, এখন আলহামদুলিল্লাহ। জিপিএ 5 পাওয়ার পিছনে অনেক কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো হয়েছে এবং আমি রেজাল্টের জন্য খুবই হ্যাপি। 10 বছর যখন সাধনা করেছি, সাধনা করে এবং আমার প্রাপ্তি যখন ভালো হয়েছে তখন অবশ্যই আমার ভালো লাগতেছে। আনন্দের উচ্ছ্বাস অভিভাবকদের মাঝেও। স্কুলের টিচাররা অনেক পরিশ্রম করছে ছেলেদের জন্য, আমরা মা বাবা অনেক পরিশ্রম করছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ও মেডিকেলে পড়বে। সন্তানের থেকে মাদের সাকসেস বেশি। বারবার এই যে পড়াশোনাটা চেঞ্জ করে, এটাতে আসলে বাচ্চাদের অনেক ক্ষতি হয়, ওরা বুঝে উঠতে পারে না, এবং এটার জন্যই না হলে রেজাল্ট আরো ভালো হতো। এবছর মতিঝিল আইডিয়ালের 2411 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 2401 জন। জিপিএ 5 পেয়েছে 1956 জন। আমাদের রেজাল্টে আমরা অত্যন্ত সন্তুষ্ট, ভালোই করেছি। আমরা সারা বছর যেভাবে পরিশ্রম করেছি, সে পরিশ্রম অনুযায়ী আমরা রেজাল্টে সন্তুষ্ট। প্রাঙ্গণ জুড়ে এমন চিত্র ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজেও। ড্রামের তালে তালে নেচে গিয়ে ভালো ফলাফল উদযাপন শিক্ষার্থীদের। যতটা আশা করেছিলাম তার থেকে আরো বেশি পেয়েছি। আমি ভেবেছিলাম যে এত ভালো রেজাল্ট হবে না, কারণ 2 বছর তেমন ভাবে পড়া হয়নি। তো আমার খুশিটা ব্যক্ত করার মতন আমি কত খুশি। অবশ্যই সবচেয়ে বেশি যার অবদান রয়েছে তিনি হচ্ছেন আমার মা। আমার মা ছিল, আমার বাবা পাশে ছিল। আল্লাহর রহমতে, অশেষ মেহেরবানিতে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আমরা আসলে সেটাই পেয়েছি। এই প্রতিষ্ঠানের 2195 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 2161 জন। জিপিএ 5 পেয়েছে 1528 জন। নিজেদের প্রচেষ্টা আর পরিবার ও শিক্ষকদের সহযোগিতায় ভালো ফল করা সম্ভব হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির জলবায়ু পরিকল্পনা উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী বলেছেন, তাপমাত্রা সহনীয় রাখতে এবং সুন্দর সবুজ নগরী গড়ে তুলতে শীঘ্রই নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। জলবায়ু সংকট উত্তরণে উন্নত দেশগুলোকে অর্থ ছাড়ের তাগিদ দিয়েছেন বক্তারা। আলিমাল রাজি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়তই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, বাড়ছে নানা দুর্যোগ। সম্প্রতি তীব্র তাপদাহে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া সহ পুরো দেশ। শুধু তাপমাত্রা বৃদ্ধিই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। এমন বাস্তবতায় পরিচ্ছন্ন, সবুজ ও প্রাণবন্ত ঢাকা গড়তে জলবায়ু কর্মপরিকল্পনা ঘোষণা করেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা নিরসনে রাজধানীর আশপাশের খাল পুনরুদ্ধার, দূষণমুক্ত পরিচ্ছন্ন নগরায়ন, পরিবেশ বান্ধব পার্ক নির্মাণ, বৃক্ষরোপণ সহ জলবায়ু উদ্বাস্তুদের নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিতে নানামুখী পদক্ষেপ তুলে ধরা হয়। And we've benefited greatly in this international organisation from the leadership of the mayors of Dhaka North and Dhaka South. Mayor Tapushi's leadership towards improving the living standards of people by leveraging technology and data has been very much noted by other mayors around the world. I think we would see, and as you saw with Mayor Sadiq Khan in London, decentralisation, putting the power back in people's hands. Climate action requires local responses and empowering our cities around the world, empowering local people through meaningful decentralisation is a powerful weapon in the fight against climate change. This action plan is developed considering the risk phenomena or risk assessment. It based on the, to certain extent, urban heat island and etc. etc. And another area we have seen, this is the sectoral emission from different type of sectors. So combining both the sectoral emission and the risk assessment, the final action plan has been developed. বক্তারা বলেন, সবুজ ঢাকা গড়তে জলবায়ু কর্মপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলছেন, নগরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এমন উদ্যোগ সময়োপযোগী। আর কথা নয়, আমরা বাস্তবায়নে যাচ্ছি। এটা হলো লঞ্চ অফ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান
এর মাধ্যমে এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমরা এই সম্পূর্ণরূপে এই ক্লাইমেট অ্যাকশন প্ল্যানটাকে বাস্তবায়নে যাব। যারা জলবায়ু পরিবর্তনের যে দেশগুলো দায়ী তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে, আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। তারা বড় বড় কথা বলে, কিন্তু তারা যখন টাকার কথা বলি তখন তারা কিন্তু কেউ দেয় না। তাই আজকে সোচ্চার হতে হবে আমাদের সবাইকে। অবশ্যই আমরা একসাথে কাজ করব। তবে সরকারের পক্ষে এককভাবে বা একটা মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। যেই জায়গাটাতে আমি মনে করি আপনারা এবং আমাদের দুইজন সম্মানিত মেয়রের নেতৃত্বে একটা বড় পরিবর্তন আপনারা আনতে পারবেন, সেটা হচ্ছে মানুষকে সম্পৃক্ত করা। একেবারে ওয়ার্ড পর্যায়ে আপনারা মানুষকে সম্পৃক্ত করেন, সবাই মিলে আমরা চেষ্টা করি এখানে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আমরা যদি আনতে পারি, তাহলে এটা সারা বিশ্বের জন্য এটা একটা মডেল হবে বলে আমি বিশ্বাস করি। তবে শুধু দুই সিটি কর্পোরেশনই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবার সম্পৃক্ততার উপর জোর দেন বক্তারা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় বাজারেই নয়, সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের জন্য ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারকে ঘিরে বড় কেন্দ্রীয় বাজার হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে অ্যাপোস্টলিক নানসিও অব দ্য হোলি সির আর্চবিশপ কেভিন এস র্যান্ডাল। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে। মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। সদ্য ভূমিষ্ঠ শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে, যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি। শত বিপদ আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সবসময়। চোখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদ্গ্রীব হয়ে থাকে সবসময়। তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। মা দিবস নিয়ে দেখুন আলিমাল রাজির ডেস্ক রিপোর্ট। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না কোনো উৎসব আয়োজনেরও। তবুও মাকে ভালোবাসি এই কথাটা বলতে, মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুল শিক্ষিকা আন্না মারিয়া জার্ভিস তার প্রয়াত মা অ্যান রিভস জার্ভিসকে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন। পরবর্তীতে 1914 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন। তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরনো। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার সময় থেকে মাকে উৎসর্গ করে একটি দিবস পালিত হতো। এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দীতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রবিবারকে বেছে নেওয়া হয়েছিল, যা মাদারিং সানডে হিসেবে পরিচিত। এই দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মতন। তবে মানুষের ভেতরে যেমন মায়ের জন্য ভালোবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতরেও। ভালোবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও। শুধু মানব জাতিই নয়, ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝে দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন, যা সভ্যতার মানদণ্ডের ঊর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা। প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারার নাম মাতৃত্ব। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জোর করে একীভূত হওয়ার শঙ্কায় আগেই সোনালী ব্যাংকের সঙ্গে এক হয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে রোববার তাদের একীভূত হওয়ার চুক্তি সই হয়। চুক্তি সইয়ের পর জানানো হয় BDBL এর কোনো কর্মী চাকরি হারাবেন না, আমানতকারীদের টাকা সুরক্ষিত থাকবে বলেও জানিয়েছে দুই ব্যাংকের কর্তৃপক্ষ। BDBL এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেছেন, তাদের 4 সূচকের মধ্যে 3টি ইতিবাচক হলেও শুধু খেলাপি ঋণের বোঝা কাটিয়ে উঠতে না পারায় এখন এই ব্যাংক সোনালী ব্যাংকে বিলীন হবে।
আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। বিডিবিএল এর যে অভিজ্ঞতা সেটা হচ্ছে লঙ্গার এন্ডে শিল্প ব্যাংক এবং শিল্পায়নে এগুলো কাজ করে। সোনালী ব্যাংকের মতো এত বড় একটা ব্যাংকের তারও আমি মনে করি শিল্পায়নে ভূমিকা থাকা উচিত। আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা এই দুটোকে যখন আমরা একত্রিত করব আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে। সোনালী ব্যাংকের এই মুহূর্তে এমপ্লয়ি আছে নিয়ার অ্যাবাউট 18,000 প্লাস, আর বিডিবিএল এর এমপ্লয়ি হচ্ছে 650 অ্যারাউন্ড। কিন্তু আমাদের 18,000 এমপ্লয়ি থাকার পরও কিন্তু আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের প্রায় 8,500 ম্যান পাওয়ার ঘাটতি আছে। সুতরাং বিডিবিএল এর 650 লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতেছে। সুতরাং এমপ্লয়ীদের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নাই, এটা 100% এনশিওরড। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকী উদযাপন করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বর্তমানে দেশের 40টি ও বিদেশের 26টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়েছে। অনুষ্ঠানে নতুন করে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ চলছে বলে জানানো হয়। বিস্তারিত জানিয়েছেন রফিকুল বাশার। মহাকাশ জয়ের 6 বছর পার করল বাংলাদেশ। 6 বছর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এই অর্ধযুগ ধরে নানা সেবা দিয়ে চলেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এর মাধ্যমে বর্তমানে দেশের 40টি ও বিদেশের 26টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। আগামী 5 বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ হবে। যেভাবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করেছে, বৈদেশিক মুদ্রা আহরণের সুযোগ করে দিয়েছে, আমাদের দেশের তথ্য উপাত্ত এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক হয়েছে, অপরদিকে কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ তরুণীর এই মহাকাশ জয়ের স্বপ্নকেও অনেক বেশি উৎসাহিত অনুপ্রেরণিত করেছেন। আমরা দ্বিতীয় স্যাটেলাইট, যেটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, সেটি আমরা প্রকল্প গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নীতিগত সিদ্ধান্ত এবং নির্দেশনা পেয়েছি। আমরা হয়তো আশা করছি আগামী 2-1 মাসের ভিতরেই একটা চূড়ান্ত চুক্তি আমরা কারোর সঙ্গে স্বাক্ষর করব। তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ শুরু হলে পরে 2-3 বছরের ভিতরে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আমরা করব। কিন্তু এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেরকম মাত্র একটা স্যাটেলাইট ছিল, এটা কিন্তু একটা স্যাটেলাইট হবে না। ইট উইল বি এ কনস্টেলেশন। এখানে অনেকগুলো স্যাটেলাইট, আপাতত মানে কমপক্ষে 3টা স্যাটেলাইট এবং বেশি পক্ষে আমরা হয়তো 11টা পর্যন্ত স্যাটেলাইট একসঙ্গে আমরা উৎক্ষেপণ করব বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। মহাকাশে উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকী উদযাপনের আয়োজনে অনলাইনে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। টেলিভিশনের টিআরপি দেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি উদ্যোগ গ্রহণ করেছে এবং ইফেক্টিভলি সেটি করছে। আগে টিআরপি দেওয়ার ক্ষেত্রে একটি ধোঁয়াশা ছিল এবং একটি বিদেশি কোম্পানি সেই টিআরপি দিত এবং সেই বিদেশি কোম্পানিকে টেলিভিশন চ্যানেলগুলোকে ফি দিতে হতো এবং সেই বিদেশি কোম্পানি সেই ফিগুলো ফরেন কারেন্সিতে তাদের হেড অফিসে বা অন্য দেশে নিয়ে যেত। এখন ফরেন কারেন্সিতে দিতে হবে না বা ফরেন কারেন্সি আমাদের দেশ থেকে টিআরপির জন্য চলে যাবে না। আশা করি যে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি চ্যানেলসমূহ দেশের আইন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ যুক্ত হবে এবং বিদেশি চ্যানেলের পাইরেসি বন্ধ হবে। পাইরেসি বন্ধে অবৈধ সেট টপ বক্সের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোলটারা আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 39 জন নিহত এবং 58 জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা 35,000-এরও কাছাকাছি পৌঁছেছে। এই অবস্থার মধ্যে রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল। আরও বড় হামলার ইঙ্গিত দিচ্ছেন তারা। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, যারা ভাবত বাঙালিকে একসঙ্গে সংগঠিত করা যায় না, তাদের জন্য সবচেয়ে বড় উত্তর ছিলেন বঙ্গবন্ধু।
গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে শিশু কিশোরদের ভাবনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু কিশোরদের পুরস্কার প্রদান করা হয়। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। পঞ্চগড়ে মৌসুমের শুরুতে টমেটোর ভালো ফলন হলেও কয়েকদিন আগে টানা খরা এবং অনাবৃষ্টিতে টমেটোর ফলন বিপর্যয় হয়েছে। সেই সাথে এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন চাষিরা। দিনে দিনে এই অঞ্চলে কমে যাচ্ছে টমেটো চাষের পরিধি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল, দূষণ এবং অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার স্তূপ আর মশার অবাধ প্রজনন ক্ষেত্রে পরিণত হওয়া রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালে প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা একদিনে খালের ৫ কিলোমিটার এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। পরিবেশ প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত খাল সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের দাবি নগরবাসীর। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মোটরযানে গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা ২০২৪ সংশোধন করে সংশোধিত নির্দেশিকা প্রণয়নের জন্য মোটর বাইকাররা বিআরটিএ চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে। সে সময় বাংলাদেশ মোটরসাইকেল কমিউনিটি সংগঠনের সদস্য সহ বহু বাইকার যোগ দেন। মোটর বাইকারদের দাবি, নির্ধারিত ৩০ কিলোমিটার গতি মোটর বাইকের জন্য বাস্তবসম্মত নয়। বিশেষজ্ঞ ও যানবাহন পরিচালনায় জড়িতদের নিয়ে কমিটি করে নীতিমালা সংশোধনের দাবি জানান তারা। ডলারের মূল্য বৃদ্ধিতে জনগণের সার্বিক জীবনযাত্রায় প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এতে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ। ব্যবসার খরচ বেড়ে যাওয়া নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আমদানিকারকরা। বলেছেন, আগের করা এলসিতে অতিরিক্ত অর্থ পরিশোধে ক্ষতির মুখে পড়বেন তারা, আর ব্যবসার খরচ বাড়লে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। যারা ইম্পোর্টার এবং আমাদের ইম্পোর্টেড আইটেমদের কিন্তু দামগুলা ন্যাচারালি বেড়ে যাবে। তো যারা আগে একটা প্ল্যানিং করেছিল তার ব্যবসা পরিচালনা করার জন্য যে এত টাকায় সে মাল ইম্পোর্ট করে সেটা এত মুনাফাতে বেচবে, তার জন্য কিন্তু একটা ইমিডিয়েট এফেক্ট হবে কিন্তু তার কস্ট। এই কস্টটা, মালামালের কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আপনার কস্ট অফ ডুইং বিজনেসটাও কিন্তু বেড়ে যাচ্ছে। একটা ইনডাইরেক্ট নেতিবাচক কিন্তু মূল্যস্ফীতির উপরও পড়তে পারে। অতি মুনাফালোভীরা কারসাজি করে খোলা বাজারে ডলার সংকট সৃষ্টি করছে বলে মনে করেন অনেকে। মানি এক্সচেঞ্জগুলো বা ব্যাংকগুলো তাদের আগের যে ডলার কেনা ছিল সেই ডলারটাই তারা এখন অতি মুনাফায় বিক্রি করছে। শুধু দাম বৃদ্ধি করেনি, তারা ১৭ টাকার ডলার ১২৫ টাকা দাম চাচ্ছে। আপনি যখন কিনতে যাবেন তারা আবার বিক্রি করছেন না। সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে বাড়বে রেমিটেন্স, কমবে ডলার সংকট, তবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে খানিকটা চাপ পড়বে, বিজনেসম্যানদের উপরে খানিকটা চাপ পড়বে, কিন্তু চাপ পড়বে বলেই পলিসি থেকে সরে আসার তো কোনো উপায় নেই, কারণ তা না হলে মূল্যস্ফীতি কমানো যাবে না। ডিম্যান্ড যেটা, সেই ডিম্যান্ড সাইডটা কমানোর জন্য এটি একমাত্র উপায়। যেটা আমাদের খেয়াল করতে হবে, এই পলিসিটি যেন ঠিক মতো ইমপ্লিমেন্টেশন হয় এবং সময় মতো যেন এটাকে বাস্তবায়ন করে। স্থিতিশীল অর্থনীতির স্বার্থে এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর অভিঘাত মোকাবেলার পাশাপাশি টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এশিয়া আফ্রিকা ব্লুটেক সুপার হাইওয়ে AABS প্রকল্পে যাত্রা শুরু হলো বাংলাদেশে। রাজধানীতে এ বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে বক্তারা জীববৈচিত্র্য উপকূল সংরক্ষণে প্রণোদনা ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করেন।
মুশাহিদ রনি জানাচ্ছেন। অপরিণামদর্শী উন্নয়ন কর্মকাণ্ডে শতাব্দীর পর শতাব্দী নির্বিচারে ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। ফলে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি নানান দুর্যোগে হুমকিতে টেকসই খাদ্য ব্যবস্থাপনা। পরিস্থিতি উন্নয়নে ওয়ার্ল্ড ফিশ পরিচালিত যুক্তরাজ্য সরকারের ব্লু প্ল্যানেট তহবিলের অর্থায়নে এশিয়া আফ্রিকা ব্লুটেক সুপার হাইওয়ে AABS প্রকল্পের যাত্রা শুরু। I thought for the as challenge for in our project intervention what we need to face and how we need to solve this problem. কর্মশালায় অংশ নিয়ে বক্তারা মাছ চাষে উদ্ভাবনী সমাধানে ওয়ার্ল্ড ফিশের কার্যকর ভূমিকার প্রশংসা করার পাশাপাশি প্রকল্পের সফলতার জন্য সরকার ও অংশীজনদের কার্যকর সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। This will be implemented through pilot studies and then scaling. So everywhere, as you can see, we want things to be evidence-based, to be piloted with local partners, and then once the pilots are validated, they will be scaled again through the local partners, including the private sector. A critical need to have very immediate climate action to protect people, to protect nature. And UK government just released its international development white paper where we have identified our potential areas of collaboration. We can develop solutions that are not only scientifically sound but also socially equitable and environmentally responsible. Let us seize the opportunity to forge partnership, exchange knowledge and chart a course towards more prosperous and sustainable future for aquaculture and fisheries in Bangladesh and beyond. প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড মাল্টি ট্রপিক অ্যাকোয়াকালচার ও প্রণোদনা ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় জলজ চাষ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন জীবিকার উন্নতির আশাবাদ বিশিষ্টজনদের। What we're trying to do now is to create an opportunity for South-South learning and collaboration, and by doing that to deliver a triple win for people, nature and climate. This project, which is a 7-year program of work, and there are two opportunities here. One is for the rest of the world to learn in terms of what Bangladesh has been able to achieve. We recognize the vital role that extension services play in empowering our fishers and farming communities with the latest scientific knowledge, techniques and technologies. আয়োজনে অংশ নেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকগণ। মুশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম চেম্বারে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের নিয়ে এক সভা হয়েছে। সভায় নির্দেশনামূলক বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও বক্তৃতা করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ সহ অন্যরা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ীরাও সভায় উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতির পরে জানাচ্ছি। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। সিনিয়র স্টাফ নার্সদের নার্সিং অফিসার হিসেবে পদোন্নতির দাবি জানিয়ে রংপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শিরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ সারোয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ICU বিভাগের ইনচার্জ ডাক্তার জামাল উদ্দিন মিন্টু। আয়োজনে দিবস উপলক্ষে একটি কেক কাটা হয়।